অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 999 চ্যানেলে আমি তোমাদের শান্তনু স্যার। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 10-এর হিস্ট্রি চ্যাপ্টার সেকেন্ড ইউনিট টেস্ট 2024 যে প্রশ্নপত্রটি পড়েছিল। দেখো, এই প্রশ্নপত্রের উত্তরগুলি আমি দেখিয়ে দেবো। তো দেখো স্টুডেন্ট, তোমাদের এখানে ক বিভাগের প্রথমেই তোমাকে 10টি টিকমার্ক করতে বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এই উত্তরগুলো কী হবে দেখো। প্রথমে কয়ের বলছে পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠা করেন দাদাভাই নৌরজি, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রামকৃষ্ণ ভান্ডারকর, মহাদেব গোবিন্দ রানাডে। এখানে তোমার অ্যান্সার হবে মহাদেব গোবিন্দ রানাডে। ওকে। দেশকে মা বলে কল্পনা করা হয়েছে পথের দাবি উপন্যাসে, আনন্দমঠ উপন্যাসে, গোরা উপন্যাসে, বর্তমান ভারত গ্রন্থে। এখানে তোমার অ্যান্সার হবে আনন্দমঠ উপন্যাসে। রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট এর সঙ্গে তুলনা করা হয়েছে। সোশ্যাল কন্ট্রাক্ট অর্থাৎ রুশো যে সামাজিক চুক্তি মতবাদটি দিয়েছে সেটা তোমরা ক্লাস 11-12 পড়লেই অবশ্যই পাবে রুশোর সামাজিক চুক্তি মতবাদটা। ওকে, তো সেই সামাজিক চুক্তি মতবাদের সঙ্গে কার উপন্যাসের বা কোন উপন্যাসের সঙ্গে তুলনা করেছে দেখো। বর্তমান ভারত গ্রন্থ, গোরা উপন্যাস, না বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস, না নীলদর্পণ, দীনবন্ধু মিত্রর নীলদর্পণ। এখানে তোমার অ্যান্সার হবে আনন্দমঠ। ওকে। বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল 1845 খ্রিস্টাব্দে, 1850 খ্রিস্টাব্দে, 1855 খ্রিস্টাব্দে, না 1860। এখানে তোমার অ্যান্সার হবে 1855 খ্রিস্টাব্দে। অবক্ত গ্রন্থটির লেখক জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, লীলা মজুমদার, সত্যেন্দ্রনাথ বসু। এখানে তোমার অ্যান্সার হবে দেখো জগদীশচন্দ্র বসু। ওকে। জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় তারকনাথ পালিতকে, রাসবিহারী ঘোষকে, আশুতোষ মুখোপাধ্যায়কে, না ডক্টর মহেন্দ্রলাল সরকার। তোমরা নিশ্চয়ই জানো ডক্টর মহেন্দ্রলাল সরকারকে। বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরি করেন কে? চার্লস উইলকিন্স, পঞ্চানন কর্মকার, আশুতোষ মুখোপাধ্যায়, না ব্রাসি হ্যালডেট। দেখো স্টুডেন্ট, এখানে তোমাকে বাংলা ভাষায় উন্নত লাইনোটাইপ বলেনি। বাংলা ভাষায় বললে তাহলে আলাদা কথা, এখানে বলছে বাংলায়। এটা একটা রাজ্যের কথা বোঝাতে চাইছে। তা এই রাজ্যে প্রথম উন্নত মানের লাইনোটাইপ তৈরি করেছিলেন দেখো চার্লস উইলকিন। ওকে। একা আন্দোলন ঘটেছিল কোন আন্দোলনের পর্যায়ে? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্যায়ে, না আইন অমান্য আন্দোলনের পর্যায়ে, অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে, না ভারত ছাড়ো আন্দোলন পর্যায়ে। এখানে তোমার অ্যান্সার হবে অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে। এরপরে জয়ের কোশ্চেনে কী বলছে দেখো, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তোমরা নিশ্চয়ই জানো কোন জায়গাকার? বিহারের, যুক্তপ্রদেশে, মহারাষ্ট্রে, না রাজস্থানে? দেখো যুক্তপ্রদেশে। ওকে। ওয়ার্কার্স পেজেন্টস পার্টি যুক্ত ছিল কোন আন্দোলনের সঙ্গে? দেখো রাওলাট সত্যাগ্রহে, অসহযোগ আন্দোলনে, বারদৌলি সত্যাগ্রহে, না সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময়? অসহযোগ আন্দোলনে যুক্ত ছিল। কোন আন্দোলন? অসহযোগ আন্দোলনের সঙ্গে। ওকে। এরপরে তোমাকে এখানে বলেছে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো এখানে স্টুডেন্ট দেখো এক একটা বলেছে লাঙল, দুইয়েরটা গণবাণী, এই দুটোই কিন্তু পত্রিকা, আর এরা ছিলেন দেখো সম্পাদক। তা কোন পত্রিকার সঙ্গে কোন সম্পাদকের মিল আছে দেখো? লাঙল পত্রিকাটি করেছিল দেখো কাজী নজরুল ইসলাম, অর্থাৎ এইটা তোমার 1 নম্বর হয়ে যাবে। ওকে। আর গণবাণী হচ্ছে মুজফ্ফর আহমেদ, মুজফ্ফর আহমেদ, এইটা হচ্ছে 2 নম্বর, অর্থাৎ লালা লাজপত রায়, এটা তোমার বাকি রয়ে যাবে। এরপর দেখো ক্ষয়টা বলছে এক কথায় উত্তর দাও, তেভাগা আন্দোলন কবে হয়? এই কবেটা বাদ দেবে, দিয়ে লিখবে তেভাগা আন্দোলন 1946 খ্রিস্টাব্দের, ঠিক আছে, নভেম্বর মাসে। ওকে। তাহলে 1946 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তেভাগা আন্দোলন শুরু হয়। ক্লিয়ার? বসু বিজ্ঞান মন্দির এর বর্তমান নাম কি? তোমরা নিশ্চয়ই জানো বসু বিজ্ঞান মন্দির কলকাতায় জগদীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিল। বর্তমানে এর নাম হচ্ছে দেখো বোস ইনস্টিটিউট। ঠিক আছে, ইনস্টিটিউট, বোস ইনস্টিটিউট এখন বর্তমানে এর নাম। ক্লিয়ার? এরপর 3-টা বলছে দেখো আনন্দমঠ উপন্যাসের কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়? দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহের, কোন হয়ে যাবে কি? সন্ন্যাসী ফকির বিদ্রোহে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়। ওকে। এরপরে প্রশ্নটি দেখো সত্য মিথ্যা নিরূপণ করো। বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয়, এটা কি সত্য না মিথ্যা? এটা দেখো সত্য, অর্থাৎ এটা পুরোটাই সত্যিকার। ওকে। তারপরে বলছে জেমস অগাস্টাস হিকি প্রকাশিত সংবাদপত্র হলো সমাচার দর্পণ। দেখো জেমস অগাস্টাস হিকি প্রকাশ করেছিল বেঙ্গল গেজেট, যেটা হিকিস গেজেট নামে পরিচিত। তো সমাচার দর্পণ করেছিল মার্সম্যান। ওকে, সেই জন্য এটা হবে মিথ্যা। এখানে দেখো তোমাকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে বলেছে, প্রত্যেকটার মান দেখো 2 নম্বর।
কি বলছে দেখো, প্রথমের 1 নম্বর, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কী বলা হয়? মহাবিদ্রোহ, যাকে এক কথায় সিপাহী বিদ্রোহ বলা হয়। ওকে, সেই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় না কেন? দেখো এর উত্তরটা দেখো, এর উত্তরটা তুমি ঠিক এখান থেকে এখানে লিখে দেবে। ওকে, যাদের কাছে জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের বইটি আছে বা মিলে যাচ্ছে, তাদের স্ক্রিনশট তুলে রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু যাদের কাছে এই বইটি নেই, তারা কিন্তু অবশ্যই এই উত্তরটা স্ক্রিনশট তুলে নেবে এবং মুখস্থও করে রাখবে। দেখো, তোমরা নিশ্চয়ই জানো ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহকে বিনায়ক দামোদর সাভারকার অভিহিত করেছিলেন। কিন্তু মহাবিদ্রোহকে এই যে রমেশচন্দ্র মজুমদার আর সুরেশচন্দ্র সেন, এরা কিন্তু প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে স্বীকার করতে নারাজ এবং যুক্তিও দিয়েছিলেন। সেই যুক্তিটা তোমাকে তুলে দিতে হবে এখান থেকে এখানে। কি বলেছে দেখো, মহাবিদ্রোহের শতবর্ষ উপলক্ষে প্রকাশিত দ্য সিপাহী মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857 গ্রন্থে ডক্টর রমেশচন্দ্র মজুমদার দেখিয়েছেন যে এতে জনগণ ছিল নীরব দর্শক মাত্র। এই বিদ্রোহে ভারতের কয়েকটি ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ ছিল, বোঝা গেল। এমনকি কোনো কোনো দেশীয় রাজা বিদ্রোহ দমনে ব্রিটিশদের সহায়তাও করেছিলেন। দাক্ষিণাত্য পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, রাজপুতানা প্রভৃতি অঞ্চলে বিদ্রোহের অস্তিত্ব বিশেষ ছিলই না। তাই তিনি, অর্থাৎ এই রমেশচন্দ্র মজুমদার বলেছেন 1857 খ্রিস্টাব্দের তথাকথিত যেটাকে বলা হচ্ছে প্রথম স্বাধীনতা সংগ্রাম, সেটা প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয়। তিনি যুক্তি দিয়েই এখানে বুঝিয়েছেন এবং এই যুক্তিকে আবার সাপোর্ট করেছেন। দেখো, ডক্টর সুরেন্দ্রনাথ সেন তিনি 1857 গ্রন্থে দেখিয়েছেন যে জাতীয়তাবাদী আন্দোলনের অপরিহার্য উপাদানগুলি এই আন্দোলনের ছিল না। তাই এই আন্দোলনের জাতীয় নেতৃত্ব বা কোনো জাতীয় লক্ষ্য ছিল না। তাই একে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় না। ওকে, নেক্সট 2 প্রশ্ন, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? এর উত্তরটাও দেখো। দেখো স্টুডেন্ট, আমার জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের বইয়ে পুরোটাই আছে, তো এখান থেকে তোমাকে এখানে পর্যন্ত লিখতে হবে। ওকে, তো কথাটা একটু সাজিয়ে লিখবে। কি, বাংলায় ছাপার কাজের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা চার্লস উইলস্কিন 1778 খ্রিস্টাব্দে হুগলির চুঁচুড়ায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং সর্বপ্রথম বাংলা অক্ষরের টাইপ বা নকশা তৈরি করেন। তাই তিনি বাংলার মুদ্রণ শিল্পের জনক বা বাংলার গুটেনবার্গ নামে পরিচিত। ওকে, পরের কোশ্চেনটি দেখো। এরপরে 3 নম্বর বলছে দেখো, টিকা লেখো মহেন্দ্রলাল সরকার। দেখো স্টুডেন্ট, এই যে উত্তরটা দেখতে পাচ্ছ যে মহেন্দ্রলাল সরকার কেন বিখ্যাত, এই তথ্যটা তুলে দিয়ে আসতে পারলেই তোমার হয়ে যাবে। কি লিখবে দেখো, বাংলা তথা ভারতে আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অগ্রগতিতে মহেন্দ্রলাল সরকারের অসামান্য অবদান রয়েছে। পদার্থ ও রসায়ন বিজ্ঞানের বিভিন্ন শাখায় নিয়মিত গবেষণা ও বিজ্ঞান সভার আয়োজন প্রভৃতি উদ্দেশ্যে 1876 সালে কলকাতার বউবাজার স্ট্রিটে ভারতবর্ষীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠা করার জন্য মহেন্দ্রলাল সরকার স্মরণীয়। এই তত্ত্বটা লিখে আসতে পারলেই তোমার এই মহেন্দ্রলাল সরকার সম্পর্কে টিকা হয়ে যাবে। এরপরে 4 নম্বরটা বলছে দেখো, টিকা লেখো আল্লুরি সীতারাম রাজু। আল্লুরি সীতারাম রাজু সম্পর্কে তোমাকে 2-4টে তথ্য লিখতে হবে। ওকে, তো দেখো স্টুডেন্ট, তুমি যদি এখান থেকে এখানে এইটুখানিও লিখে আসতে পারো, তাহলেও তোমার কিন্তু 2 নম্বরের উত্তর হয়ে যাবে। কি লিখবে, আল্লুরি সীতারাম রাজু একজন গান্ধীজি আদর্শে বিশ্বাসী ভারতীয় বিপ্লবী ছিলেন। বোঝা গেল, অর্থাৎ আল্লুরি সীতারাম রাজু তিনি গান্ধীজির আদর্শকে বিশ্বাস করতেন, যিনি বর্তমান অন্ধ্রপ্রদেশের পূর্বঘাট অঞ্চলে একটি গেরিলা অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য রামপা বিদ্রোহের নেতৃত্ব দেন। অর্থাৎ রামপা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এই আল্লুরি সীতারাম। ওকে, অর্থাৎ আরেকটা প্রশ্ন তোমাকে যদি এইবার যদি পড়ে যে রামপা বিদ্রোহের নেতা কে ছিলেন, আল্লুরি সীতারাম। ওকে, 5 নম্বর কোশ্চেন বলছে 3 কাটিয়া প্রথা। 3 কাটিয়া প্রথা সম্পর্কে তোমাকে 2-3 লাইন তো অবশ্যই লিখতে হবে। তো দেখো, দেখতে পাচ্ছ আমি একটা উত্তরটা তোমাকে দেখাচ্ছি, এখান থেকে তোমাকে এখানে এইটুখানি লিখলেই হবে। তো কী লিখবে, এই স্ক্রিনশট এটা তুলে নাও, কারণ এই বইটা আমি আশা করি তোমাদের কারো কাছেই নেই। ওকে, কারণ এটা আমার উচ্চ মাধ্যমিকের বই। তো দেখো, প্রথম এখান থেকে লিখবে, নীলকররা স্থানীয় কৃষকদের মোট জমির 3 ভাগের 20 ভাগ অংশে নীল চাষ করতে বাধ্য করেছিল এবং চাষের দ্বারা উৎপন্ন নীল কৃষকেরা নীলকরদের কাছে নির্দিষ্ট দামে বিক্রি করতে বাধ্য ছিল। এই ব্যবস্থা 3 কাটিয়া ব্যবস্থা নামে পরিচিত ছিল। ওকে, তাহলে এখান থেকে এই তথ্যটা লিখতে পারলেই হয়ে যাবে। ক্লিয়ার? এরপর স্টুডেন্ট তোমাকে কি করতে বলেছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো যে কোনো 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 2 × 4 হবে, অর্থাৎ প্রত্যেকটা 4 নম্বর মানের। প্রথম প্রশ্নটা বলছে দেখো, বঙ্গভঙ্গ আন্দোলনে লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল?
দেখো আমি যে উত্তরটি দেখাবো ঠিক এরকম উত্তরটা লিখেছো কি, যদি না লিখে থাকো ফাইনালের জন্য অবশ্যই মুখস্থ রাখবে। তো দেখো তুমি এখানে উত্তর দেখতে পাচ্ছ, লর্ড কার্জনের উদ্দেশ্য, এখান থেকে এখানে লিখে দিয়ে আসতে পারো তাহলেই চলবে। তো কি লিখতে হবে দেখো, ব্রিটিশ সরকার প্রকাশ্যে বঙ্গভঙ্গের পক্ষে যে যুক্তি দেখাক না কেন, লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রধান উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম ঐক্য বিনষ্ট করা। ওকে, আর বাংলাকে দুভাগ করে দেওয়া। এবার দেখো এরা উদ্দেশ্যটা দুটি ভাগে দেখিয়েছে। এক হচ্ছে প্রকাশ্য উদ্দেশ্য, মানে মানুষকে দেখিয়েছে যে আমাদের এই উদ্দেশ্যটা, কিন্তু প্রকৃত এর ভেতরে ব্রিটিশদের একটা চাল ছিল কি, এইটা হচ্ছে প্রকৃত উদ্দেশ্য। তো এই দুটো উদ্দেশ্য তোমাকে তুলতে হবে। দেখো প্রকাশ্য উদ্দেশ্য কি, অর্থাৎ তখনকার জনগণদের কি বলতো, বিশাল আয়তনের বঙ্গপ্রদেশকে একজন গভর্নরের অধীনে শাসন করা ছিল অসুবিধাজনক। ওকে, মানে শাসন করা একজনের পক্ষে সম্ভব নয়, তাই সুশাসনের সুবিধার জন্য বঙ্গভঙ্গ প্রয়োজন, বাংলাকে ভাগ করা প্রয়োজন। আবার বলছে দেখো আসামকে 2 নম্বর বলছে দেখো, আসামকে বাংলা থেকে আলাদা করে দিলে আসামের সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব। দেখো 3 নম্বর, মুসলিম প্রধান পূর্ববঙ্গ, যেটা বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত, সেই হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ থেকে, অর্থাৎ যেটা এখন পশ্চিমবঙ্গ বলে নাম, তা থেকে আলাদা হলে মুসলিমদের পক্ষে অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে। এটা হচ্ছে সামনাসামনি একটা প্রকাশ্য উদ্দেশ্য দেখিয়েছিল। এই উদ্দেশ্যর ভিতরে যে চাল, ইংরেজদের যে আসল কি চক্রান্ত ছিল, সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি। তো প্রকৃত উদ্দেশ্যটা দেখো এখানে কি বলছে, বঙ্গভঙ্গের প্রকৃত কয়েকটি উদ্দেশ্য ছিল দেখো, 19 শতক থেকেই ভারতের জাতীয়তাবাদ ও নবজাগরণের কেন্দ্র হয়ে উঠেছিল বাংলা। অর্থাৎ ব্রিটিশরা জানতে পেরেছিল ব্রিটিশরা যে ভারতে শাসন করছিল, সেই শাসনটার খুঁটি নড়িয়ে দেওয়ার জন্য যে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠছিল, যে জাতীয়তাবাদ চেতনাটা মানুষের মধ্যে প্রকাশ ঘটছিল, তার প্রধান প্রাণ কেন্দ্র ছিল এই বাংলা। ওকে, সেই কারণে এই বাংলাকে কিন্তু আগেই ভাগ করা ব্রিটিশদের প্রয়োজন হয়ে পড়েছিল। এই ঐক্যবদ্ধ বাংলার শক্তিকে ভাঙন ধরানোর জন্যই প্রয়োজন ছিল বঙ্গভঙ্গ। অর্থাৎ এই নেতারা যাতে আলাদা হয়ে যায়, মানুষগুলো যাতে আলাদা হয়ে যায়, নিজেদের মধ্যে যাতে বিচ্ছেদ হয়ে যায়, সেইটা ছিল ওদের আসল উদ্দেশ্য। এরপর 2 নম্বর আসল উদ্দেশ্যটা কি, বাঙালি হিন্দু ও বাঙালি মুসলিমদের মধ্যে বিভেদ ঘটিয়ে ব্রিটিশ শাসনের মেয়াদ বাড়ানোর জন্য প্রয়োজন ছিল বঙ্গভঙ্গের। 2 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কেমন ছিল। এর উত্তরটি দেখো, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের বইয়ে এই উত্তরটা হুবহু মিলে যাবে। তো দেখো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বা সম্বন্ধ, এখান থেকে এইটুখানি যদি তুলে আসতে পারো তাহলেও তোমার 4 নম্বর মানের উত্তর হয়ে যাবে। কি, বাংলায় আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠার পূর্বে শিক্ষাদান ব্যবস্থা উচ্চবিত্তদের মধ্যে সীমাবদ্ধ ছিল। হাতে লেখা বইয়ের দাম খুব বেশি হওয়ায় তা সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। ছাপাখানা প্রতিষ্ঠার পর থেকে একদিকে যেমন প্রচুর ছাপা বই বাজারে আসতে শুরু করে, অন্যদিকে তেমনি ছাপা বইপত্রর দাম সস্তা হওয়ায় সেগুলি সাধারণ মানুষের হাতে পৌঁছে যায়। ফলে বাংলার ভাষায় প্রচুর বইপত্র ছাপা শুরু হলে সাধারণ শিক্ষার্থীরা নিজের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ পায়। এই কারণে অর্থাৎ ফলে বাংলাদেশে ব্যাপক শিক্ষা বিস্তার শুরু হয়। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন বলছে মহারানীর ঘোষণাপত্র। দেখো স্টুডেন্ট, এখানে দেখতে পাচ্ছ মহারানী, এই মহারানীর ঘোষণাপত্র তুমি যদি এখান থেকে এখানে তুলে আসতে পারো তাহলেই ওকে। যেমন তারা দ্বিতীয় বলেছে সত্যবিলোপ নীতি বাতিল করা। প্রথমের বলেছে দেখো ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনোরূপ হস্তক্ষেপ করবে না, দেশীয় রাজাদের দস্তক গ্রহণের অধিকার দেওয়া হয়েছিল। চতুর্থত দেখো ব্রিটিশ সরকার ভারতে আর সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয় বলে জানিয়ে দিয়েছিল। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি যোগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকার দেওয়া হয়েছিল। আর 6 নম্বর বলেছে দেখো দেশীয় রাজ্যগুলির সঙ্গে কোম্পানির স্বাক্ষরিত চুক্তি সন্ধিগুলি সরকার মেনে চলবে, এ কথাও প্রকাশ করেছিল। আর এটি ঘোষণা বা পড়েছিল কে, লর্ড ক্যানিং। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্নে যে দুটি প্রশ্ন দিয়েছে এই দুটি তোমাদের ক্ষেত্রে ফাইনালের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ বিকাশে বঙ্কিমচন্দ্র ও স্বামী বিবেকানন্দের অবদান। তো তোমাকে কী লিখতে হবে, এই বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস সম্পর্কে আর এই স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত সম্পর্কে আলোচনা করে দিতে হবে। ওকে, 2 নম্বর কোশ্চেন বলছে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। এর উত্তরটা দেখো জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের বই আছে 81 পাতায়। দেখো প্রকৃতি, মানুষ ও শিক্ষা সমন্বয়ে বিষয়ের রবীন্দ্রনাথের চিন্তা, এই সমস্ত তথ্যগুলো পড়ে একটা বিশদে রচনা লিখে দিতে হবে। কি, এখান থেকে তুমি তো তুলবেই, ওকে, পড়লেই তুমি অবশ্যই বুঝতে পারবে। ক্লিয়ার? তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের উপকারে আসছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, ধন্যবাদ।